কৃতজ্ঞতা এবং যার হাত ধরে আমার এখানে আসা জগাদা তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এইরকম একটা অনুষ্ঠানে আমাকে এই জায়গায় প্রদর্শনের জন্য আমন্ত্রণ করার জন্য। আজকে যে অনুষ্ঠানটা আপনারা দেখবেন, আজকে মিডিয়ার যুগে আপনারা অনেক অনুষ্ঠান দেখছেন এই ধরনের, কিন্তু এখানে প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে আপনারা যেটা শিখবেন সেটা ইম্পর্টেন্স এইটাই যে এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আপনারা স্মরণে মননে করে নিয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি আপনার স্বাস্থ্য, যেটা অস্টিওআর্থ্রাইটিস হাঁটু এবং কোমরের সমস্যা, আজকের যুগে কোমরের সমস্যা, হাঁটুর সমস্যাটা এত বেড়ে গেছে, তার কতগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি আমার বক্তৃতার মধ্যে রাখবো, আপনারা শুনবেন এটা সত্যিকারের কারণ। আমি প্রথমে আমার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একটুখানি কথা বলবো। আমি প্রথমে যেটা দেখাবো হাঁটুর সমস্যা। অস্টিও মানে বোনস, আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন বা প্রদাহ। অস্টিওআর্থ্রাইটিস মানে হার্ট সংক্রান্ত প্রদাহ বা পেইন। এখানে অস্টিওআর্থ্রাইটিস কেন হয়, অস্টিওআর্থ্রাইটিসের কারণ কি সেটা একটু শুনে নিন। অস্টিওআর্থ্রাইটিস মূলত একটা বয়স সন্ধিকালে ডিজিজ, যে বয়স সন্ধিকালে মানুষের শরীরে শারীরবৃত্তির পরিবর্তন ঘটে। যে পরিবর্তনটা আমরা সেটাকে বলি ডিজেনারেটিভ ডিজিজ। এই ডিজেনারেটিভ ডিজিজটা যখন শরীরের হরমোনের পরিবর্তন হয়, শরীরের বয়সের পরিবর্তন হয়, তখন এই সমস্যাটা দেখা দেয়। বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিস 70 থেকে 80% মানুষ সুস্থ থাকতে পারে, প্রিভেনশন করতে পারে, প্রোটেকশন করতে পারে থ্রু ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ থেরাপির মধ্যে দিয়ে। অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি মূলত হাঁটু সম্পর্কিত। অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্টও হয়। অস্টিওআর্থ্রাইটিসে বিভিন্ন প্রকারভেদ আছে। সেই সমস্ত প্রকারভেদগুলো বিভিন্নভাবে বিভিন্ন ডাক্তাররা বিভিন্নভাবে গবেষণার মধ্যে দিয়ে সেগুলো মেডিসিন, তার এক্সারসাইজ, তার ফিজিওথেরাপি প্রেসক্রিপশন করেন বা বলে থাকেন। কিন্তু এখানে শুধু অস্টিওআর্থ্রাইটিস আমি কেন বলছি, রিউমাটিক আর্থ্রাইটিস এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের মূল কারণ, কিন্তু রিউমাটিক আর্থ্রাইটিস যাদের আছে তাদের অস্টিওআর্থ্রাইটিসের খুব তাড়াতাড়ি ঘটে। এবং আগের দিকে অস্টিওআর্থ্রাইটিসটা কিন্তু বিশেষ কারণ একটা হচ্ছে অবেসিটি। বডি ওয়েট যখন বাড়বে হাঁটুর জয়েন্টে স্পেসটা কমতে থাকবে। যত কমতে থাকবে হাঁটুর জয়েন্টের যে স্পেসটা কাটিয়ে যাচ্ছে সেটা নয় লুজই হবে, নয় হয়ে যাবে, নয় শুকিয়ে যাবে। তখন দুটো হাড়ের মধ্যে ফিকশন হয়ে একটা পেন হয়। অস্টিওআর্থ্রাইটিসের পেনের ক্যারেক্টার কি, যখন আমরা মুভমেন্ট করি ব্যথা হয়, যখন রেস্টে থাকি ব্যথা কমে যায়। এই মুভমেন্টে গেলে ব্যথা হয়, রেস্টে থাকলে ব্যথা কমে যায়। অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি স্টেজ, এটা হচ্ছে গ্রেড 1 অস্টিওআর্থ্রাইটিস। যখন অস্টিওআর্থ্রাইটিসের মুভমেন্ট গেলে পেন হয় আর রেস্টে ব্যথা কমে যায়, কিন্তু রেস্টও একটু একটু করে ব্যথা হচ্ছে, মুভমেন্টে ব্যথাটা আরেকটু বেশি বাড়ছে, সেটা গ্রেড 2 অস্টিওআর্থ্রাইটিস। গ্রেড 3 হাঁটুর জয়েন্টটা বাঁকতে শুরু করেছে, হাঁটুর জয়েন্টের ওয়েট লোডটা নিতে পারছি না, আমরা আস্তে আস্তে বেড়ে যাচ্ছি সেইটা, এবং হেলে দুলে চলছি, পাটা টেনে টেনে চলছি, এটাকে গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস বলে। আর গ্রেড 4 দুটো হাঁটুর জয়েন্টের স্পেসটা একদমই নেই, ফ্লুইডটা একদম শুকিয়ে গেছে, কার্টিলেজটা একদম নষ্ট হয়ে গেছে, দুটো হাড়ের সাথে একদম দাঁড়িয়ে ওয়েট গ্র্যাভিটিটা নিতেই পারছি না, ওপরের ফিমার আর তলার টিবিয়া ফিবুলার বোনসটা, তখন সেটাকে সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস বা 4th ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস বলে। এই ডিগ্রি অফ চেঞ্জটা
আমরা লাস্ট 4 ডিগ্রিতে যখন যাই তখন TAR মানে টোটাল নি রিপ্লেসমেন্ট হয়। কারণ হাফ নি রিপ্লেসমেন্ট হয়, কিন্তু টোটাল নি রিপ্লেসমেন্ট আজকের যুগে একটা বিউটিফুল সাকসেসফুল সার্জারি। এবার আমি বলি অনেকে সার্জারিতে অনেক ভয় আছে, কি সার্জারি করবো, আমি কি আদৌ হাঁটতে পারবো, সার্জারিতে রিস্ক আছে। রিস্ক তো প্রত্যেক মানুষেরই আছে, রিস্ক প্রত্যেক ক্ষেত্রেই আছে। ধরুন 5% যদি রিস্ক থাকে সেটা মেনে নিতে হবে। ধরুন আপনি জল খেলেন, সেই জলটা খেলেও তো আপনার রিস্ক আছে, যে কোনো সময় জলটা থেকে ইনফেকশন হতে পারে, কোনো খাবার থেকেও ইনফেকশন হবে। ফর এক্সাম্পল আপনি গাড়িতে চললেন, গাড়িটা চালাচ্ছেন, সেখানেও মানে রিস্ক আছে, সেই রিস্ক 5% মেনে নিতে হবে। এবং 5% যদি মেনে নেয় তাহলে টোটাল নি রিপ্লেসমেন্ট আগে থেকে সাকসেসফুল সার্জারি। এবং নাম্বার 4 এ যে সার্জারিটা হয় আফটার সার্জারি দ্য 01 ডে, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি অফ চেঞ্জেস। যখন আমরা হসপিটাল থেকে বাড়িতে আসি, এটা হচ্ছে ফার্স্ট নেচার। ফিজিওথেরাপিস্ট যদি ঠিক না হয় তাহলে অপারেশন ভালো হলেও সাকসেস হবে না। সেখানে কি হয়, সেখানে সাকসেসের রেটটা অনেক খারাপ হয়ে যায়। কিরকম হয়, লাঠি নিয়ে চলতে হয়, স্টিকের ভর দিয়ে চলতে হয়। অপারেশন করলে তারপর স্টিকের ভর দিয়েছে, সে তো ব্যালেন্সটা করে দিয়েছে, আমি জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। দ্যাট মিনস ফিজিওথেরাপিটা পারফেক্ট হয়নি। টোটাল হাঁটু রিপ্লেসমেন্টের পরে হাঁটুর ডিগ্রি অফ নেচারটা ফিজিওথেরাপিস্ট করতে পারেনি। 3, আপনার সাইকোলজিক্যাল কোফ্যাক্টরটাকে পরিষ্কার করে হাঁটুর জয়েন্টটাকে মোবিলিটি সেট তৈরি করে দিতে পারেনি, বা আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি। আপনার ফোবিয়া, ভয় বা কোনো সংকুচিত অবস্থায় আপনার ওই জয়েন্টটা ঠিকমতো মোবিলাইজ করতে পারেননি। আর 4 হচ্ছে যে আপনার বেসিক ফিজিওথেরাপিটা ছিল প্রোটোকল ডে থেকে 21 দিন থেকে 3 মাস। এই 21 দিন থেকে 3 মাস আপনার ওই হাঁটুটাকে যত্ন করতে হবে। মানে যেমন নিজের ভালো জিনিসটাকে খুব সুন্দরভাবে যত্ন করে সেই হাঁটুটাকে সেইভাবে যত্ন করলে আপনি কিন্তু পাহাড়ে উঠতে পারেন। আমি বলতে পারি যে আমার 52টা পর্যন্ত, এই পর্যন্ত আমি 52টা অপারেশন টেস্ট করেছি। আফটার অপারেশন দুটো হাঁটু একসাথে অপারেশন হয়েছে, হয়তো একটাতে একটুখানি সাকসেস কম, 5 ডিগ্রি হয়তো কম বা সেকেন্ডটা, কিন্তু তার মধ্যে জোনার মাঝে পাহাড়ে বেড়াতে গেছে। ভাবুন, আফটার নি রিপ্লেসমেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্ট, পাহাড় বেড়াতে গেছে উইদাউট স্টিক। ক্যান ইউ ইমাজিন দ্য কতটা সাকসেস? আমি যেটা বললাম আজকে সাকসেস রেটটা অনেক বেটার। এটা 4th ডিগ্রি গেল। ফিজিওথেরাপিটা মাস ভালো করে করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে 3 মাস সুন্দর করে এক্সারসাইজটা করতে হবে, যে ডিগ্রি অফ নেচার অফ হাঁটুটা ঠিক করা 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি। কারো 110 ডিগ্রিতে বিউটিফুল থাকে, কোনো অসুবিধা হয় না। আর সেই প্রোটোকলটা মেনটেন করতে হয় ফ্রম হসপিটাল ডিসচার্জ, বাড়ি থেকে আসার পর দিন থেকে 0 ডে ফর 21 ডেজ প্রোটোকল, তারপরে 3 মাস বাড়িতে করতে হবে। যে 21 ডেজ ফিজিওথেরাপিস্ট দেখবে, তারপর ফিজিওথেরাপিস্ট দেখবে না, আপনাকে একটা প্রোটোকল করে দেবে, একটা প্রেসক্রিপশন করে দেবে, সেটাকে ফলো করতে হবে। মেবি কোনো সময় অসুবিধা হলে আবার ফিজিওথেরাপিস্টকে ডাকতে হবে। এটা যদি আপনি ভুল করেন, আপনার ভুল কিন্তু আপনি করছেন, ডাক্তার কিন্তু করেননি। ডাক্তার কিন্তু আপনার হাঁটুটাকে কোনোভাবে ক্ষতি করতে চান না, ডাক্তাররা 100% দেওয়ার চেষ্টা করেন। আমরা নিজেরা আমাদের বুদ্ধির দোষে বা কেউ পাশের বাড়িতে বলে তুই ফিজিওথেরাপি করিস না রে, তো ডাক্তারবাবুরা যা দেখিয়ে দিচ্ছে তাই করিস, এইটাই ভুল। আর এইটাই ভুল যদি হয়, সারা জীবনটাই ভুল, তখন দেখবেন স্টিক নিয়েই চলতে হচ্ছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, চেয়ারে হাত করে বসতে পারছে। এটা 4th ডিগ্রি হয়ে গেল। 3rd ডিগ্রিতে আসে। 3rd ডিগ্রি যে জায়গাটা আছে সেই জায়গাটা ফিজিওথেরাপিটা ভীষণ পার্ট। ফিজিওথেরাপিটা ক্লিনিক্যাল ফিজিওথেরাপি, যেখানে ক্লিনিকে গিয়ে ফিজিওথেরাপিটা করতে হয়। সেখানে জয়েন্টটা, যেটা জয়েন্টটা বেঁকে যাচ্ছে, সেখানে জয়েন্টটাকে ট্রাকশন করতে হয়, সারফেস ট্রাকশন বলে। সারফেস মানে একটা জয়েন্ট, সেই জয়েন্টটাকে খোলা, সেই জয়েন্টটাকে ট্রাকশন করতে হয় ওয়েট দিয়ে, টেনে খুলে সেখানে একটা মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে সেখানে
রিভলভিং টুইস্টিং করতে হয়, দিয়ে সেই জায়গাটা পিউরিফাই করতে হয়। পিউরিফাই করে তারপরে আফটার ফিজিওথেরাপি, ওই যে ক্লিনিক্যাল ফিজিওথেরাপি হলো, তারপর ওখানে মাসেলসটাকে সংকোচন প্রসারণ করে স্ট্রেংথ বাড়াতে হবে। আর শুধু স্ট্রেংথ নয়, ওখানে পিউরিটি বাড়াতে হবে, যেগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। সেখানে ডাক্তারের সংস্পর্শে এসে কিছু ওষুধ, মিনিমাম কার্টিজেনগুলো জন্য কিছু ক্যালসিয়াম, ভিটামিন D3 এগুলো করতে হয়, এগুলো খেতে হয়। ফর দ্য টাইম আর্টিফিশিয়াল যেতে হয়, ওটা মেডিসিন ফর্মে আছে, কিন্তু ওইটা সেই সময় দিলে আর ওই রকম ফিজিওথেরাপি করলে আমরা 3rd ডিগ্রিটা 4th ডিগ্রিতে যাবে না, প্রিভেনশন করা যাবে। আর 2nd ডিগ্রি শুধু এক্সারসাইজ অ্যান্ড কন্টিনিউয়াস ভিগোরাস এক্সারসাইজ অ্যান্ড ফুড হ্যাবিট নেচার অ্যান্ড সুন্দর করে নিউট্রিশন পার্ট ডাক্তারের সাথে নিয়ে গিয়ে, এটা যদি আপনি করতে পারেন, নিউট্রিশন পার্ট মানে কিছু মেডিসিনাল সাপোর্ট আর কিছু এক্সারসাইজের পার্ট আর কিছু ফুড নিউট্রিশন পার্ট, এটা যদি করেন তাহলে হয়ে গেল। আর 1st ডিগ্রিটা বাকি। 1st ডিগ্রিটা হচ্ছে রিডিউস বডি ওয়েট, লাইফস্টাইল মডিফিকেশন, স্ট্রেংথেনিং মাসলস অফ কোয়াড্রিসেপস, জয়েন্টের মোবিলিটির জন্য ভিগোরাস এক্সারসাইজ অ্যান্ড সিস্টেমেটিক্যালি লাইফস্টাইলে একটু পরিবর্তন, যেমন সিট দিয়ে বারবার ওঠা নেওয়া, জাম্প করা, রানিং করা, এগুলোকে একটুখানি সরিয়ে নিলে। আর ফর দ্য টাইমিং 5 দিন 7 দিনের জন্য একটু ব্যথা কমানোর ওষুধ খেলে অস্টিওআর্থ্রাইটিসকে প্রিভেনশন করা যায়। অস্টিওআর্থ্রাইটিস ভালো হয় না, ভালো রাখা যায়। কি বললাম? অস্টিওআর্থ্রাইটিস ভালো হয় না, ভালো রাখা যায় কিভাবে? পরিচর্যার মধ্যে দিয়ে। কি পরিচর্যা? হাঁটুর জয়েন্টের পরিচর্যা, নিজেকে শ্রদ্ধা করা, নিজেকে ভালোবাসা, নিজের হাঁটু, নিজের ব্যথা, নিজের স্টিফনেস, নিজের মোবিলিটি, এটা নিজেকে ভাবতে হবে। আর ভাবাটা সঠিক লোকের কাছে গিয়ে ভাবতে হবে। পাড়ার পাশের লোকটা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একজনের কাছে গিয়ে সে বললো 2টো ব্যায়াম কর, ওই ব্যায়াম করে সে গেছে তুই এটা কর। নো, অস্টিওআর্থ্রাইটিস বিভিন্ন ক্যারেক্টার। এবার আমি ক্যারেক্টারগুলো দেখাই, আপনি বুঝতে পারবেন অস্টিওআর্থ্রাইটিসের ক্যারেক্টার। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এই লেফটের ফাঁকটা দেখা যাচ্ছে, রাইটটা জুড়ে গেছে, দেখেছেন? এই রাইটটা যদি জুড়ে যায়, আচ্ছা বলুন তো, আপনাকেই প্রশ্ন করছি, বলুন তো কোনো মেডিসিন, ব্যথা কমানোর ওষুধ, কার্টিজেন বা ক্যালসিয়াম বা ভিটামিন D3 এটা খুলে দেবে? খুলতে পারেন? নো। সেই জন্য এখানে 3rd ডিগ্রি, এর পরের স্টেজ অপারেশন TKR। এই জন্যে ফিজিওথেরাপি ক্লিনিকে গিয়ে সারফেস ট্রাকশন করতে হয়। সারফেস মানে জয়েন্টটাকে কি করে স্ট্রেচ করে বাড়ানো যাবে, তার একটা নীতিগত কনসেপ্ট আছে। কত ওয়েট দেবো, কী ধরনের প্রবলেম, কত ডিগ্রি নেচারের সেন্সিটিভনেস আছে, কত ডিগ্রি নেচারে বেড়ে যাচ্ছে, তাকে হাঁটুর নিক্যাপ, কোন নিক্যাপ দিতে হবে। অনেক রকম নিক্যাপ পাওয়া যায়, কিন্তু কোন রকম নিক্যাপটা এখানে ডায়াগনোসিস সেটা ভাবতে হবে, ভেবে নিক্যাপটা দিতে হবে। নিক্যাপটা দিলে কি হবে? ওই চাপটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্নভাবে চাপটা আসছে, বডি ওয়েটটা নিতে পারছে না, সে আস্তে আস্তে গ্র্যাভিটিক্যাল চেঞ্জ হয়ে সেটা সাপোর্ট করবে। আর ফিজিওথেরাপি ক্লিনিকে গিয়ে এই এক্সটেনশন করে এখানে জয়েন্টকে মেশিন দিয়ে মোবিলাইজ করে, আল্ট্রাসাউন্ড থেরাপি আছে, IFT আছে, স্টিমুলেশন এফেক্ট আছে, শর্টের টাইমে আছে, সেইগুলো দিয়ে এটা করা যাবে। অস্ট্রেলিয়াতে আরেকটা নেচার আছে, এই ধরনের কন্ডিশনে জয়েন্ট স্পেসটা যেহেতু রিডাকশন হয়ে যায়, সোয়েলিং। সোয়েলিংয়ের মধ্যে 2টো কন্ডিশন, একটা হচ্ছে জয়েন্ট স্পেস রিডাকশন সোয়েলিং, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি সোয়েলিং। ইনফ্ল্যামেটরি সোয়েলিংয়ের 2টো ক্যারেক্টার আছে। কি ক্যারেক্টার? যখন হাঁটুতে এখানে প্রেশার দেবো, দপদপ করে লালচে কালার হবে, স্টিফনেস হবে, তলফল করবে। আর ফ্লুইডটা এখানে জমে গিয়ে জয়েন্টটা রিডাকশন হয়ে ফুলে উঠবে এবং সেটা হাঁটুটা ভাঁজ করতে দেবে না। হাঁটুটা ভাঁজ করতে প্রবলেম সৃষ্টি করবে, হাঁটুটা ফোল্ড করতে প্রবলেম সৃষ্টি করবে, মোবিলিটি চলে যাবে। তো সেখানে ক্যারেক্টার 2 রকম, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, নন ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরি হলে সামান্য মেডিসিন খেতে হবে ডাক্তারের সাথে গিয়ে। আর যখনই ইনফ্ল্যামেটরি কন্ডিশন হবে, তখনই আপনাকে ভাবতে হবে 2টো ন্যাচুরোথেরাপি। ন্যাচুরোথেরাপির মধ্যে 2টো পার্ট, একটা হচ্ছে আইস কম্প্রেস, একটা হচ্ছে হট কম্প্রেস। হট কোথায় যাবে? যেখানে স্টিফনেস আছে, যেখানে সোয়েলিং নেই। আর যেখানে সোয়েলিং আছে, ফোলা আছে, সেখানে আইস যাবে।
যেখানে সোয়েলিং ফুলে গেছে, হাঁটু টপ করছে, হাঁটু ভাঁজ করতে পারছি না, প্রচুর ফ্লুইড জমছে, সেখানে ভেনাস কনস্ট্রিকশন। আইস ইজ এ ভেনাস কনস্ট্রিকশন। আর হট ভেনাস ডাইলেটেশন। ভেনাস ডাইলেটেশন মানে আমি ওখানে জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, গরম সেক দিলে ওটা জয়েন্টটা ফ্রি হবে আর দ্রুত সার্কুলেশন ঘটবে আর ওইখানটা মোবিলাইজড হবে, সফট হবে, এক্সারসাইজ করতে সুযোগ পাওয়া যাবে। পেন কন্ডিশনটা একটু রেমেডি হবে, কম হবে, তাহলে আমি এক্সারসাইজটা করতে পারবো। এটা হচ্ছে কনসেপ্ট। ভেরি সিস্টেমেটিক্যালি আমি দেখালাম। এটা একটা একরকম গেল। এটা ইরেক্ট পজিশন। এটা দেখুন, এই হাঁটুটা গেছে, এই হাঁটুটা এই দিকটা আমার প্রবলেম এসে গেছে, এই দিকটা ঠিক আছে, এইটা। এবার হাঁটুটা দেখুন কিভাবে সরে আসছে এদিকে। জেনু ভ্যাগাস, জেনু ভ্যালগাস, দুটো ডিফর্মিটি আছে, এই ডিফর্মিটিটা চেঞ্জ হচ্ছে এখানে। এখানে হাঁটু জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস একটা অন্য ক্যারেক্টার। এখানে টিবিয়া স্পার্কিং হয়েছে। টিবিয়া মানে টিবিয়া ফিবুলার মধ্যেখানে যে এটা, সেখানে স্পার্কিং বলে। সেই স্পার্কিংটা মানে এত ছুঁচের মতো ঠেকছে যাতে হাঁটুটা স্পার্কিং হচ্ছে, পেন হচ্ছে, ডিসকমফোর্ট হচ্ছে, ব্যালেন্সটা নিতে পারছি না, তখন হেলে দুলে চলছি। এই হাঁটুর জয়েন্টটা, এই হাঁটুর জয়েন্টটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ডিজেনারেশন। এটা ইজি এক্সারসাইজ, একটু ফিজিওথেরাপিস্ট, একটু ডাক্তারের সাথে সম্পর্ক রেখে এটা ট্রিটমেন্ট করা যায়, কোনো অসুবিধাই নেই এবং 100% কেয়ার থেকে বাঁচানো যায় যদি এটাকে যত্ন করা যায়। অস্টিওআর্থ্রাইটিস ভালো হয় না, ভালো রাখা যায়। দেখুন, এই অস্টিওআর্থ্রাইটিসটা দুটো ডিফারেন্স হয়ে, এটার মিডিয়াল কম্পার্টমেন্টটা চেঞ্জ হয়েছে, এটা ল্যাটারাল কম্পার্টমেন্টটা চেঞ্জ হয়েছে। দেখুন, দুটো হাঁটুর একটা মানুষের দুরকম পরিবর্তন, কত রকম পরিবর্তন দেখবেন। মানে আমরা যত্ন করতে জানি না বলে আমাদের হাঁটুর পরিবর্তনের জেনেটিক কজটা কতটা। এই হাঁটুটা একই মানুষের, এটা রাইট, এটা লেফট, কিন্তু রাইটটা হচ্ছে ল্যাটারাল আর লেফট হচ্ছে মিডিয়াল। ভাবুন তো, দুটো হাঁটু একসাথে গেছে, কারো কারো একটা হাঁটু, কারো কারো। এবার এটা দেখুন, দুটো হাঁটু। এই যে ক্যারেক্টারগুলো দেখছেন, এই ক্যারেক্টার বেশি আমি বেসিক কতগুলো এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজগুলো দেখাবো আমি। এই এক্সারসাইজের মধ্যে দিয়ে এখন আমার কাছে অনেক ফিল্ম আছে, অনেক কিছু দেখানো। আমি একটু আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার সেকেন্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস। সেকেন্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে দেখুন টিবিয়া স্পার্কিং আছে। আর এইখানে যদি সুতো ধরেন, একটু এগিয়ে এসছে, এখানে দেখুন, আর এদিকে এগিয়ে গেছে, এটাকে বলে টিবিয়া স্পার্কিং। এইটা ক্যারেক্টার হচ্ছে যে যখন আপনি সিঁড়ি দিয়ে উঠতে যাবেন ব্যথা, সিঁড়ি দিয়ে নামতে যাবেন ব্যথা, কোমরে বসে উঠতে গেলে ব্যথা, একটু অনেকক্ষণ হাঁটলে ব্যথা, অনেকক্ষণ হেঁটে দাঁড়িয়ে থাকলে ব্যথা, কিন্তু রেস্টে থাকলে ব্যথা কম। দিস ইজ এ ক্যারেক্টার। ইজি ফিজিওথেরাপি এক্সারসাইজের মধ্যে দিয়ে আমি যে এক্সারসাইজ দেখাবো সেগুলো যত্ন করলে বেটার। এখানে যদি একটুখানি সোয়েলিং হয়ে আছে, এটার জন্য আইস কমপ্রেস খুব ইম্পর্টেন্ট, যদি আইস কমপ্রেস করতে পারেন। আর এই দেখুন, এটা ইন্ডিকেট করছে ল্যাটারাল ভিউ, ওটা এপি অ্যানাটমিক্যাল পজিশন, এটা ল্যাটারাল ভিউ। এই ল্যাটারাল ভিউতে কি দেখা যাচ্ছে, এইখানে দেখুন এটা ক্ষয় হয়ে গেছে, সাদা, এটা বোন মাস। এই বোন মাসটা এইখানটা ক্ষয় হয়ে গেছে, কাঠিন্যগুলো ক্ষয় হতে শুরু করেছে। তার মানে এখানে অর্থোপেডিক ডক্টরসের কাছে গিয়ে তার একটা মেডিসিনাল কোর্স নিতে হবে এবং এখানে দেখতে হবে ক্যালসিয়াম তার শরীরে কতটা আছে, ভিটামিন D3 তার শরীরে কতটা আছে, ভিটামিন B12 শরীরে কতটা আছে। নিউট্রিশন পার্টটা খুব ইম্পর্টেন্স। সেখানে দেখা যাবে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে বা কার্টিজেন ডেফিসিয়েন্সি আছে। সেখানে একটুখানি ওষুধের সংস্পর্শ নিয়ে এক্সারসাইজ করলে এটাকে প্রিভেনশন করা যায়। তার সাথে হাঁটুর নি জয়েন্টে একটা নিক্যাপ করতে হবে আর ফিজিওথেরাপিস্টের সংস্পর্শে আসতে হবে।
এটা জগাদা রিকোয়েস্টে এখানে লোকাল কারণ ছিল, আমি সেটা বললাম। থার্ড, ফোর্থ হচ্ছে লাইফস্টাইল মোটিফিকেশন, অ্যান্ড ফিফথ হচ্ছে ভিটামিন D3, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন B12। এইটা একটু ব্লাড টেস্ট করে দেখে নেওয়া। যদি সুগার থাকে, সুগার থাকলে অস্টিওআর্থ্রাইটিসের প্রবণতা একটু হায়ার তাড়াতাড়ি হয়। এবার সুগার থাকলে সুগারের সাথে সুগারের ওষুধে চলবে, সুগারের সাথে কন্ট্রোল করে অস্টিওআর্থ্রাইটিস যদি ম্যানেজমেন্ট করেন তাহলে আপনি টিকেআর পর্যন্ত পৌঁছবেন না। 100%, 99% গ্যারেন্টি। আর আরেকটা জিনিস হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস, এই ফ্লুইডটা আমাদের এই হাঁটুর জয়েন্টকে মোবিলাইজ করতে চেষ্টা করে, হাঁটুর জয়েন্টকে ফোল্ড করতে চেষ্টা করে, আমাদের হাঁটুর জয়েন্টকে শক অ্যাবজর্বটা বাঁচায়। আমাদের চাপ করলে, রান করলে ও এখানে একটা এত সুন্দরভাবে শক অ্যাবজর্বের কাজ করে, সেই জন্য ভগবান ওইটা সৃষ্টি করেছেন এত সুন্দরভাবে। আর আমরা সেটাকে যত্ন করি না বলে আমাদের প্রবলেম। এবার কনসেন্ট্রেট ইন দ্য মাইন্ড, কনসেন্ট্রেট ইন দ্য মাইন্ড নি জয়েন্ট। আপনার মন নি জয়েন্টের উপর, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সবাই বুঝছেন ওই ডাক্তাররা দেখিয়েছে শক্তকরণ ভেঙে গেল, নো, আপনার মন নি জয়েন্টের উপর। এইবার হাঁটুটাকে শক্ত করুন, এবার হাঁটুটাকে শক্ত করে 5 গুণ। 1, শক্তটা আরেকটু দিবে যান। 2, মনটা আরেকটু ওখানে দিন। 3, ভেতরের মাসলটাকে টাইট করুন। 2, উপরের সুপারফিশিয়াল মাসলটা দেখতে পাচ্ছেন। 4 and 5 ছেড়ে দিন। এইভাবে 10টা করে 3টে সেট। যদি আমি সময় পান 15টা করে 3টে সেট, আমি তাও ভালো সময় পাচ্ছি না, আমার হাতে সময় আছে, 20টা করে 3টে সেট। বিউটিফুল এক্সারসাইজ ফর ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি প্রিভেনশন অস্টিওআর্থ্রাইটিস। আপনারা বন্ধ করে দেবো ছোট সুইচগুলো নিচের দিকে ছোট পরিষ্কার। এই করতে থাকবো। এবার হাঁটুর উপরে প্যাটেলার চাকতিটা উপরে উঠে আসছে, উপরে উঠে আসছে, সুপারফিশিয়ালের ডিপার কন্ট্রাকশনটা তৈরি হবে। কন্ট্রাকশন তৈরি হলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, যেখানে হাঁটুটা ফুলে যাচ্ছে, যেখানে হাঁটুর স্ট্রেংথটা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে জয়েন্টটা আমি যত টানবো জয়েন্টটা তত স্ট্রেচেবল হবে, আর তত জয়েন্টটা পিউরিফাইড হবে। থাকবো এখানে 1, 2, 3, deeper contraction, 4 and 5. Chalo. This is the second variation, static versus exercise. Third variation. প্রত্যেকে হাঁটুর তলায় তোয়ালে দেবে, দুটো মুখ আর তোয়ালে দিয়ে দিলাম। থার্ড ভ্যারিয়েশন, সেম ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি পর্যন্ত আমি যাচ্ছি। ফোর্থ ডিগ্রিতে কোনো এক্সারসাইজ চলে না, টিকেআর করতেই হবে। First degree, second degree, third degree, knowledge of your mind, consciousness of the mind. Now, point to pointing up. এবার হাঁটুটা প্রেশার দিন, ঠিক হাঁটুর তলায় দেখুন পায়ে বয়ে উঠে গেছে। যত উঠে যাবে এগেন্স্ট গ্র্যাভিটি উঠে যাচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে উঠছে। কতটা হাঁটুটা শক্ত হলে তবে পাটা উঠে যাবে, তার মানে স্ট্রেংথ বাড়ছে। স্ট্রেংথ বাড়লে পিউরিটি বাড়ছে, পিউরিটি বাড়লে ওর আস্তে আস্তে বডি ওয়েট নেবার ক্ষমতা বাড়ছে। The beautiful exercise is a osteoarthritis first degree, second degree and third degree. চলো, ঠিক এখানে 5 গোনা পর্যন্ত ধরে রাখবো। 10 বার করে 3টে সেট, যাদের সময় আছে 15 বার করে 3টে সেট, যাদের আরো সময় আছে 20 মিনিট এক্সারসাইজের পরে গ্রুপ হবে। এটা সরিয়ে দাও, পেছন দিকে হাত একটু সামনে গিয়ে যান। দেখুন একটা পায়ে আমি দেখাচ্ছি, শুভঙ্কর বাঁপাটা দেখাবে, আপনি বাঁপাটা দেখাবেন, আপনি ডান পাটা দেখাবেন। বাঁ পায়ের টোটা পয়েন্টিং আপ, বাঁ হাতটা শক্ত শক্ত হয়েছে, হাঁটুটা শক্ত হয়েছে। এইবার বাঁ পাটাকে 15 ডিগ্রি তুলে দিন, 15 ডিগ্রি। দেখুন এগেন্স্ট আর্থ মাসলটা কত কন্ট্রাকশন হয়েছে, এগেন্স্ট আর্থ তুলে ধরে আছে। হোল্ড করুন, 1, 2, 3, 4 and 5. 5টা করে 10টা করে 3টে সেট, 15টা করে 3টে। সারা জীবন হাঁটুটা ফোল্ড করে বসতে পারবেন না, অথচ গড গিফটেড নেচার হাঁটুটা ফোল্ড যদি না হয়, আমরা দৌড়তে পারবো না, জাম্প করতে পারবো না, হাঁটতেও পারবো না, আমরা চেয়ারেও বসতে পারবো না।
তা আপনার জেনে নেওয়া উচিত আমি কতদিন হাঁটুটা ভাঁজ করে বসতে পারবো না, কেউ জিজ্ঞেস করেন না ডাক্তারের কাছে গিয়ে, অর্থোপেডিক্সের কাছে গিয়ে। অর্থোপেডিক ডাক্তার 50টা রুগী দেখবে, আপনার কাছে 3 মিনিট সময় দেবে, হলো না? তাহলে কার কাছে গিয়ে জানবেন? ফিজিওথেরাপিস্টের কাছে জানবেন, নলেজেবল ফিজিওথেরাপিস্টের কাছে গেছে। এখন ব্যাঙের ছাতার মতো ফিজিওথেরাপিস্ট বেরিয়ে গেছে, যে কোনো একটা সার্টিফিকেট নিলে ফিজিওথেরাপিস্ট। বাট এই হাঁটুটা ফোল্ড কতটুকু দরকার, আপনার কতটুকু প্রবলেম, ওই এক্সরে দেখে ডায়াগনোসিস করাটা একটা ফিজিওথেরাপিস্টের ভীষণ ভালো একটা সামাজিক দায়িত্ব। সেই দায়িত্বটা কেউ পালন করে না, সেটা নিয়ে ভাবেও না। পেন হচ্ছে, আরো ভাঁজ করুন, আরো ভাঁজ করুন, না, পেনটা কেন হচ্ছে বুঝতে হবে তো। কত ডিগ্রিতে ভাঁজ করব, কতদিন সময় লাগবে আমার ফোল্ডটা আসতে, সেই পেশেন্স, সেই ধৈর্য, সেই কনসাসনেস, সেই ডেডিকেশন আর সেই এক্সপোজার আপনার যদি না থাকে ইন দ্য ফর্ম ফিজিওথেরাপিস্ট অর ডক্টরস, দেন ইউ ক্যান বেনিফিট, আদারওয়াইজ ইউ কান্ট বেনিফিট। নাও বেন্ড ইউর নিজ। শুভঙ্কর, অল্প একটু ভাঁজ করো, আবার সোজা করো। দেখুন ও একটু ভাঁজ করতে সোজা করছে, এতগুলো এক্সারসাইজ করার পরে একটুখানি ভাঁজ আর সোজা। এবার দীপঙ্কর দা, আপনি একটু ভাঁজ করুন। এবার কি করবেন? দু হাত দিয়ে হাতের তলাটা ধরুন, হ্যাঁ, এবার টেনে নিয়ে আসুন, এবার সোজা করে দিন। শুভঙ্করটা ভাঁজ করে রাখো। এবার আপনি পাটা ভাঁজ করে হাত দিয়ে টানুন এইখানে, আর আপনি হাতটা প্রেশার দিন ওইখানে, এবার এখানে দিন। দেখুন 3 রকম ভ্যারিয়েশন, একটা পা ভাঁজ নিজে করছে, একটা সাপোর্ট নিয়ে করছে, যখন পেনফুল কন্ডিশন আছে কত ডিগ্রিতে নিয়ে আসবো, আস্তে আস্তে নিয়ে আসবো, হাতের সাপোর্ট দিয়ে নিয়ে আসবো, হাঁটুটাকে ফোল্ড করার চেষ্টা করবো। কন্ডিশন অফ দ্য মাইন্ড, কন্ডিশন অফ দ্য নি, কন্ডিশন অফ দ্য গোল, রিচ ফাইনাল ডেস্টিনি, আমি কতটুকু চাইছি। আর দেখুন এইখানে আমি হাঁটুটা ভাঁজ করতে পারছি না, এখানে সাপোর্ট দিয়ে দিয়েছি। এবার যেই সাপোর্ট দিয়েছি এই হাঁটুর অ্যান্টিরিয়র লিগামেন্টটা স্ট্রেচ হয়েছে, আর এইখানে জয়েন্টটা ফাঁক হচ্ছে। এবার এটাকে টানছি, দেখুন হাঁটুর জয়েন্টটা আস্তে আস্তে ফাঁক হচ্ছে। প্যাসিভ স্ট্রেচ, প্যাসিভ স্ট্রেচ একদম বাই নেচার আমি নিজে তৈরি করছি কনসেপ্ট। এটা আমার এক্সপেরিমেন্টাল মেথড। ইউ ক্যানট ফাইন্ড আউট ইন ইন্টারনেট অ্যান্ড বুকস দ্যাট টাইপ অফ কনসাসনেস in having in global universe. No, this is my creation for last experience in the practice in osteoarthritis, how to become a knee joint mobility. Now the fourth one, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোন জায়গায় দেখাবো, এরপর আমরা দেখাবো চার্ট। আমরা হাঁটুটা এতদিন করলাম, এবার ধরুন আমরা ফ্রিডম চাইছি, হাঁটুটা আরও ফ্লেক্সিবল চাইছি, হাঁটুটা আরও স্টিফনেস থেকে সরতে চাইছি, একটা চার্ট করবো। কী ধরনের চার্ট করো? জার্ক। দেখুন সিঙ্গেল, এই চার্টটা সকালবেলা ঘুম থেকে উঠে যাদের হাঁটুটা জাম্প হয়ে যায়, এসিতে শুকলে আরও। আর এমনি অস্টিওআর্থ্রাইটিসের নিয়ম হচ্ছে দুটো হাঁটুর জয়েন্ট যখন ফ্রিকশন হয় তত স্টিফনেসটা বাড়ে। দিস ইজ দ্য চার্ট, দ্য গুড রিল্যাক্সেশন of knee joints, ligaments side থেকে, collateral ligaments, anterior ligament আর posterior ligaments, সেগুলোকে ফ্রিডমনেস করা একটা চার্ট। এবং এটা বাই নেচার অফ রিল্যাক্সেশন অফ দ্য নি জয়েন্ট। ওয়েন এক্সারসাইজ ইজ এ টায়ার্ডনেস, আপনি 20টা এক্সারসাইজ করলেন, একটু টায়ার্ড হয়ে গেলেন, চার্ট করে নিন, আবার নিজে মোটিভেট হয়ে যান। এই চার্টটা দুটো পায় একসাথে, রিদমিক্যাল চার্ট, mind within the rhythm and breathing and chart for prevention and freedomness of the joint. Very simple way to focus how to manage, how to maintain in a knee joint osteoarthritis. Look how beautiful. এটা কোনো হার্মফুল নয়। 5 বছর বয়স থেকে 90 বছর 100 বছর বয়স সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই চার্টটা আমি যদি এই হাঁটুর এই জায়গাটা একটা বালিশ দিয়ে দিই, দেখি এখানে দেখুন, এটা একটা ব্রিজ টাইপ হয়ে গেল। এবার হাঁটুটা আমি আরো তলাটা আরো একটু জারটা সুন্দরভাবে করবো, আর একটু ফ্লেক্সিবল। পোস্টিরিয়র পার্ট, এটা অ্যান্টিরিয়র পার্ট, ওপরটা নিচেরটা পোস্টিরিয়র পার্ট,
সেই পার্টটাকে স্ট্রেচ করব, সেই লিগামেন্টগুলোকে স্ট্রেচ করব, যাতে জয়েন্টটা আমরা টেনে টেনে একটা টেনে টেনে চলতেই পারছি না, সেইটাকে ফ্রি করার জন্য। দেখুন, দিস ইজ দ্য ওয়ে। এটা এটা যাক 1 by 1, এটা ডবল পা, এবার সিঙ্গেল পা, এটা সিঙ্গেল পা। এটাকে বলে মডিফিকেশন। আরো সুন্দরভাবে আমি মডিফাই করলাম। এর আগেরটা উইদাউট টাওয়াল, এখন উইথ টাওয়াল, মডিফিকেশন অফ দ্য এক্সারসাইজ। এবার ছেড়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো। হাঁটুর জয়েন্ট যখন ডিস্টার্ব হয়, হাঁটুর জয়েন্টের কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেংথ কমে যায়, আর হ্যামস্ট্রিং মাসেলসটা সংকুচিত হয়ে যায় বেশি। সেই জন্যে আমরা হ্যামস্ট্রিং মানে এই পেছনের দিকে আছে, কোয়াড্রিসেপস সামনের দিকে আছে। ডান পাটা সোজা করে তুলব, সোজা করে তুলছি। এইটা অনেকের সোজা হবে না, বেঁকে যাবে, হাঁটুটা স্ট্রেট করতে পারবে না। সেইখানে এই কোয়াড্রিসেপস মাসেলসটা টাইট যত করব, এই পায়ের টোটা টান করলে টাইট হবে। এটা যদি নিচে নামাই, এটা টাইট হবে, এটা টাইট হলে এটা স্ট্রেচ হবে। এটাকে বলে হ্যামস্ট্রিং, এটাকে বলে কোয়াড্রিসেপস। তাহলে এই পাটাকে যদি আমি তুলি, কোয়াড্রিসেপস টাইট, হ্যামস্ট্রিং স্ট্রেচ, there is also lateral and collateral ligaments also good stretch. It's a very good fundamental stretch for হাঁটুর জয়েন্ট স্টিফনেস রিলিফের জন্য। এইটাকে আমরা মডিফাই করছি। হাতটা ধরো হাঁটুর তলে, হাঁটুর তলে, হাঁটুর তলে ধরো। এবার মডিফাই করছি, এখানটা থেকে আমরা স্ট্রেচও করব, আবার ফোল্ডও করব। স্ট্রেচ করো, সোজা করো, সোজা করো, এরকম সোজা। এবার ভাঁজ করো। এই ভাঁজটা যেহেতু এখানে হাত আছে, আপনার ব্যথাটাও লাগলো না, আপনি কিন্তু অনেকটা ভাঁজ করতে পারলেন, কারণ ওখানে ও আটকে দিল। পেইনফুল কন্ডিশনটা যাওয়ার আগে পর্যন্ত আটকে দিল। আবার সোজা স্ট্রেচ, কন্ট্রাকশন কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং স্ট্রেচ, লিগামেন্টারি স্ট্রেচ, অ্যান্ড ভেরি গুড ফান্ডামেন্টাল এনার্জি ফ্লো ইন দ্য নি জয়েন্ট অ্যান্ড মোবিলিটি অফ দ্য জয়েন্টস। ভাঁজ সোজা 10 বার করবো, বেশি সময় থাকলে 15 বার করবো, আরো বেশি সময় থাকলে 20 বার করবো। 3টে সেট ছেড়ে দেবো। এবার আমরা যেটা কাটাকাটি কিসের জন্য? জলে আমাদের লেগ স্ট্রেংথ বাড়ানোর জন্য, মাসেলসের স্ট্রেংথ বাড়ানোর জন্য জলে সাঁতার কাটি। এইটা একদম ন্যাচারাল সুইমিং করবো, সিঙ্গেল লেগ। দেখো, যেন মনে হচ্ছে পায়ে জলে পা থ্রো করছি। এটা হাঁটুর জয়েন্টের এতগুলো এক্সারসাইজ করার পর যখন হাঁটু ফ্রি হয়েছে, তখন হাঁটুকে আরও মোবিলাইজ করব, আরও ফ্লেক্সিবল করব, আরও ফ্রিডমনেস করব, আরও স্টিফনেস থেকে সরে দাঁড়াবো, এবং আমি স্বাভাবিক জীবনযাপনে যাব। 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, মোস্ট ইম্পর্টেন্ট নেচার অফ দ্য প্র্যাকটিস। ইন নাও এটা সিঙ্গেল লেগ, একটা করে পা, এবার দুটো পা, দুটো পা করছি উইদিন দ্য ফ্রিকশন অফ সেকেন্ড। মোবিলিটি, পেন বোঝার আগে হাঁটুটা ভাঁজ, আস্তে আস্তে mobilized in the joint, flexible joints, energetic joints, and recovery pain and stiffness. The last one, quadriceps drill. এবার ওর থেকে উঠে বসো, অলার একটা চেয়ার নিয়ে আসুন এখান থেকে। ব্যাগটা এর ভিতরে বালি আছে 1.5 কেজি, আপনারা নেবেন 1 কেজি। 1 কেজি থেকে স্টার্ট, 1.5 কেজি, 2 কেজি পর্যন্ত, নট মোর দ্যান 2 কেজি। এবার আমি এটা বেড়ে দিচ্ছি। মাইকটা দিয়ে দিন না। হ্যাঁ, মাইকটা। এটাকে বলে কোয়াড্রিসেপ ড্রিল। কোয়াড্রিসেপসের একটা ওয়েট লোডিং এক্সারসাইজ, মোর স্ট্রেংথেনিং, more powerful, more energetic, and consciousness to nature protection, genu varus and genu valgus deformity protection. মানে হাঁটুটা এদিকে বেঁকে যাচ্ছে, হাঁটুটা এদিকে বেঁকে যাচ্ছে, আমার পাওয়ারটা এত নষ্ট হয়ে গেছে, এত ওয়েটটা নিতে পারছে না, তার জন্য ওয়েটটা দিয়ে স্ট্রেংথ বাড়ানো। পাটা সোজা করে তুলব, এটা শক্ত হলো, ওয়েটটা ওখানে আছে, এগেনস্ট আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স এইখানে জেনারেট হচ্ছে, এ টাইট হয়েছে, মাইন্ড উইদিন দিস কন্ট্রাকশন, ওয়েটটা ক্যারি করার জন্য মাইন্ড উইদিন দ্য কন্ট্রাকশন উইথ দ্য টাইট দ্য কোয়াড্রিসেপস মাসলস,
অ্যান্ড রিলিজ রিল্যাক্স। এখানে তুলে কাউন্ট করব 10, নিচে নামিয়ে কাউন্ট করব 5 একবার, এইভাবে 10 বার, সময় থাকলে 15 বার, না হলে 20 বার, 3টে সেট। স্টার্ট। এটা কোয়াড্রিসেপ ড্রিল বলে। দুটো বালি করতে পারবো, দুটো বালির ব্যাগ করতে হবে, দুটো স্যান্ড ব্যাগ করতে হবে, করে এটা এরকমভাবে করতে হবে। চলো আমরা এখানেই শেষ করলাম অস্টিওআর্থ্রাইটিস ফিজিক্যাল থেরাপি অ্যান্ড ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির 3টে পার্ট। ক্লিনিক্যাল ফিজিওথেরাপি, যেটা আগে বলেছি, যে সারফেস ট্রাকশন, মডালিটি অফ দ্য মেশিন দিয়ে ট্রিটমেন্ট, আল্ট্রাসাউন্ড থেরাপি হতে পারে, শর্ট ওয়েভ হতে পারে, তারপরে আপনার আইএফটি হতে পারে, কখনো ওয়াক্স বাথ হতে পারে, কখনো আপনার স্টিমুলেশন এমএস মাসেল স্টিমুলেশন হতে পারে, যেখানে মাসেল স্টিমুলেট করতে চাইছে না সেখানে এমএস দিয়ে স্টিমুলেশন করতে হয়। যে পাওয়ারটা একদম নষ্ট হয়ে গেছে, কন্ট্রাকশনটা হচ্ছেই না, সেখানে ক্লিনিক্যাল ফিজিওথেরাপি এটা দরকার। আমি সব মেশিন আনতে পারিনি যে আমি সমস্ত মেশিন দিয়ে ক্লিনিক্যাল কন্ট্রাকশনটা দেখাবো। আমার কাছে মেশিন থাকলে এমএস বাড়িতে আছে, আমি দেখালে যে মাসেলস কী করে কন্ট্রাকশন হয় উইদাউট এনি এফোর্ট, মেন্টাল এফোর্ট, মেশিন তৈরি করে দেবে। তো এইটা হচ্ছে ফিজিওথেরাপি। যখনই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস আপনারা ফিল করবেন, নাম্বার 1, ফার্স্ট রিডিউস ইউর বডি ওয়েট। সেকেন্ড, 3 to 4 লিটার ওয়াটার। থার্ড, ফুড কাট ডাউন, কার্বোহাইড্রেট মেটাবলিজমটা কম। ফোর্থ, একটুখানি এক্সারসাইজের মধ্যে থাকা। আর ফিফথ, আপনার গোল লক্ষ্য স্থির করা। আর সিক্স, লাইফস্টাইল মোটিফিকেশন। আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে। যে লাইফস্টাইলে আপনার এই প্রবলেম হচ্ছে সেটাকে একটু ভাবতে হবে, কেন আমার এত কম বয়সে এটা হলো। মেয়েদের আসবে 30-35 বছরে, ছেলেদের হবে 40-45 বছর থেকে শুরু, আপ টু ইমিউন হতে শুরু হবে 75 বছর, তারপরে আর এটা ফিক্সড হয়ে যাবে। কিন্তু এই পর্যন্ত আপনাকে সাধনা দিতে হবে, আপনার শ্রদ্ধা করতে হবে, নিজেকে শ্রদ্ধা করতে হবে, আপনার হাঁটু আপনাকে যত্ন করতে হবে, আপনার পেন আপনাকে সরাতে হবে। পারিপার্শ্বিক লোক বলেছে বাজারে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে ফেলবেন, দুটো ব্যথা কমানোর ওষুধ খেলেন, একদম নয়, খুব খারাপ জিনিস। একমাত্র ডায়াগনোসিস মেথড একটা এক্সপ্রে, ডক্টরের সাথে সম্পর্ক রাখা, ডক্টর যে মেডিসিনগুলো দেবে সেটা খাওয়া, ফিজিওথেরাপিস্টের সাথে কানেকশন করা। শুধু ডক্টরের সাথে সম্পর্ক করেই ধরে থাকলে হবে না, কিন্তু সেটাও ভুল, সেটাও আপনাকে ভাবতে হবে। দুটো গতে ধরা ব্যায়াম করলে হবে না, কিন্তু সেটাও আপনাকে ভাবতে হবে। সেই জন্যে অস্টিওআর্থ্রাইটিস ইজ নট কিউরেবল, বাট প্রিভেন্টিভ ইজ দ্য নেচার বাই এভরিডে কেয়ার। এভরিডে কেয়ার। নমস্কার, ধন্যবাদ। আমাদের অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে। লো ব্যাক পেন কেন হচ্ছে মানুষের? প্রথম কথা হচ্ছে, আমাদের এই ডিভাইসের যুগে আমরা চেয়ারে বসে কাজ করছি, সেটা চেয়ারটা আমাদের ঠিকমতো ব্যবহার হচ্ছে না, 1। 2 নম্বর, ডিভাইসের সাথে আমরা কনসেন্ট্রেট করছি, বাট নট দ্য ফিজিক্যাল বডির সাথে কন্ট্যাক্ট করছি। ডিভাইস আমাকে যা বলছে আমি সেটা শুনছি, আমি বেঁকে গেছি, আমি ডিসব্যালেন্স হয়ে বসে আছি, আমি প্রপার ওয়েতে বসে নেই, তার জন্য আমাদের স্পাইনাল মিস্টেক হচ্ছে, স্পাইনাল ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, আর সেই ক্যারেক্টারটা স্ট্রেচেবল হয়ে যাচ্ছে, একদম স্ট্রেস, ওভার স্ট্রেস। মানে ডিভাইস মাইন্ডটা চলছে, আমি নেট ঘাঁটছি, আমি ইউটিউব ঘাঁটছি, আমি ইন্টারনেটে বসেছি, আমি কর্ম, আমার ব্রেনে কর্ম আমি করছি আমার জীবিকা অর্জনের জন্যে, কিন্তু আমি চালা রাখা হয়ে বসেছি। আমার ডিভাইসের সাথে মন আছে, কিন্তু শরীরের সাথে কোনো সম্পর্ক নেই। আমার পেন হচ্ছে, অ্যাকসেপ্ট করেই নিচ্ছি, কারণ ওটার দিকে আর ধ্যান নেই। তো আস্তে আস্তে দেখা গেল প্রবলেম। এবার ধরুন আমরা আমরা জিমে চলে গেছি, ফার্স্টে গিয়ে ডেডলিফট করছি। ডেডলিফট করতে গিয়ে আমাদের পিছন দিকে যে মাসলসগুলো আছে আর আমাদের ভার্টিব্রাল কলামগুলো আছে, সেগুলোকে ঠিক স্ট্রেন্থেনিং নেই। আমি ফার্স্টে গিয়ে, ও করছে 10 কেজি তুলছে, আমিও 10 কেজি তুলবো, আর ওই 10 কেজি তুলতে গেলে ও যে 6 মাস আগে এসছে সেটা ধারণা নেই। তারপরে ও 15 কেজি তুলছে, আমিও তুলতে যাই, স্লিপ টিক্স নেচারটা স্লিপ হয়ে গেছে।
একটা কম্প্রেশন হয়েছে, মাসেলসের জোর কমে গেছে, জয়েন্ট আর নিতে পারছে না, স্লিপ হয়ে গেছে ডিস্কটা। আবার এরকম হয়েছে আমরা ব্যাড হ্যাবিট পশ্চারে শুয়ে আমরা ডিভাইসটা নিচ্ছি, সেই ডিভাইসটা নেওয়ার সাথে সাথে ব্যাড হ্যাবিট পশ্চারে স্পাইনটা স্কলিওসিস হয়ে গেছে, বুঝতেই পারিনি। ফোর্থ, আমরা আমাদের এসির মধ্যে জীবনযাপন করছি, এসি গাড়ি, এসি অফিস, এসিতে বসে মাথা ঘামাচ্ছি, কম্পিউটার করছি, লাইফস্টাইল তৈরি হচ্ছে এখানে, কিন্তু আমাদের একটু রোদ্দুর নিচ্ছি না, একটুও রোদ্দুর নিচ্ছি না, একটুও বাইরে আমরা ছোটাছুটি করতে পারছি না, আমরা সবসময় একটা জায়গায় বসে কাজ করছি। সেখানে কি হচ্ছে? নিউট্রিশন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম কমে যাচ্ছে, ভিটামিন D3 কমে গেছে, ভিটামিন B12 কমে গেছে। ভিটামিন B12 নার্ভের জন্য, ভিটামিন D আর ক্যালসিয়াম হচ্ছে হাড়ের স্ট্রেংথের জন্য। তাহলে এই কম্বিনেশনগুলো আমার শরীরে লেস হয়ে যাচ্ছে। আমরা ব্যাড হ্যাবিট ফুডে ব্যস্ত, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে ব্যস্ত, আমরা প্রপার নিউট্রিশনটাও ঠিক মতো নিতে পারছি না, আমাদের অ্যাওয়ারনেস নেই। আমাদের অ্যাওয়ারনেস আমাদের ব্রেন আর ডিভাইস, আমাদের কর্ম সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে, আমরা প্রপার টাইম স্লিপ নয়, আমার স্লিপ নেই বলে আমাদের হাইপার টেনশন, নিউরোলজিক্যাল টেনশন স্পাইনাল কর্ডকে স্টিফনেস করে দিচ্ছে, স্পাইনাল কর্ডকে রিজিড করে দিচ্ছে, ভেতর থেকে একটা সিঙ্কেজ তৈরি হচ্ছে, মাসেলসের একটা ইলাস্টিসিটি কমে যাচ্ছে, মোবিলিটি কমে যাচ্ছে, পেন আবার আমরা ভারী জিনিস তুলতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে হঠাৎ কিছু জিম করি না, একটু তুলতে গেলাম ব্যাস কোমরটাই, ডিউ টু ল্যাক অফ লেস স্ট্রেংথ অফ দ্য স্পাইন। এটা এই ধরনের কন্ডিশনের জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এই প্রবলেমটার জন্য আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই যে প্রবলেমটা কিভাবে আমাদের এই জায়গাটায় আমাদের আসে। আমি কয়েকটা এক্সেপ্টেড দেখাই, তাহলে বুঝতে পারবেন আমাদের ক্যারেক্টার কি করে এই চেঞ্জ হয়। আমি সরে যাব। এই ক্যারেক্টারটা দেখুন, is called natural arch of the spine. It's called lorus spine, lumbar 1, 2, 3, 4, 5. এটা thoracic spine 12, cervical spine 7, sacrum and coccyx ত্রিকোণ আসছে। এই যে স্পাইনটা এটা ন্যাচারাল, এই কার্ভটা আমাদের যত থাকবে, আমাদের সেন্ট্রাল গ্র্যাভিটি তত থাকবে, আমরা ব্যালেন্সে চলতে পারবো। যদি আমাদের এটা কিছু ডিস্টার্ব হয় তখন আমাদের পেন আসবে। ক্যারেক্টার দেখুন, এটা অ্যানাটমিক্যাল পজিশন, এটা ল্যাটারাল পজিশন। দেখুন তো ওই কার্ভটা যেটা আছে এখানে আছে কিনা? লস হয়ে গেছে। কেন লস হয়েছে? এই মাসেলসগুলো তার পারফেক্ট কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, টেনশন নেই, মাসেলসটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, ওজনের পুল হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে। ভেরি সিম্পল। এটা দেখুন, এই যে বোনসটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে, এটা লিপিং হতে শুরু করেছে। এই পোস্টিরিয়র পার্ট, এই পোস্টিরিয়র পার্টটা নিউরোলজিক্যাল ফোরামেন দিয়ে, এই দেখুন এইখান থেকে এটা হচ্ছে ফোরামেন গর্ত, এখান থেকে নার্ভ সাপ্লাইটা বেরোয়। যখন নার্ভ সাপ্লাইটা বেরোয় তখন আমাদের দেখুন ইট্রিয়া ব্লাডার এখানে কানেক্টেড, এখানে সার্ভাইকাল নার্ভের সাথে নাক কান গলার কানেক্টেড, এখানে হার্ট লাংসের সাথে কানেক্টেড। যখন আমাদের লো ব্যাক পেন এই ধরনের কন্ডিশন আসবে তখন ইউটিআই ব্লাডারটা ঠিকমতো কাজ করবে না, স্টুল ভালো করে বেরোবে না, গ্যাস ফর্মেশন হবে, পেটটা টাইট হয়ে যাবে, পেটটা ফুলে যাবে। ইটস কল্ড লো ব্যাক পেন। তাহলে দেখুন, আমরা কোমরে ব্যথা থেকে আমাদের ইউটিআই ব্লাডারের প্রবলেম হতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে, কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, গ্যাসেরও প্রবলেম হতে পারে। এটা একটা সিভিয়ার প্রবলেম। যে সিভিয়ার প্রবলেমটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বোনসগুলো অস্টিওপোরোটিক হয়ে গেছে, মানে হাড় পাঁপড় ভাজার মতো হয়ে গেছে। নট অনলি দ্যাট, এই স্পাইনটা এমনভাবে হয়ে গেছে এর প্রত্যেকটা ভার্টেব্রাল কলামকে আমরা বুঝতেই পারছি না। এখানে কিন্তু ডক্টরের সম্পর্ক থাকে, ডক্টরস অ্যান্ড ফিজিওথেরাপিস্ট, গুড কোঅর্ডিনেশন অ্যান্ড beautiful treatment and patient can very good lifestyle maintain করতে পারবে যদি এই ধরনের স্পাইনে সত্যিকারের ভালো ডাক্তার পেয়ে যায়। ফোর্থ,
একটা জিনিস বলি, ফোর্থ দেখানোর একটা জিনিস বলি। কোমরে ব্যথা দুটো ক্যারেক্টার। যখন কোমরে ব্যথা লোকেটেড হবে, মানে এই জায়গাটা ঘিরে হবে, তাহলে আপনি অর্থোপেডিক্সের কাছে যাবেন। যদি কোমরে ব্যথা নিচের দিকে নামে, মেবি রাইট সাইড, মেবি লেফট সাইড লেগে, কখনো থাই টাইট, কখনো এটা নার্ভ টানছে, কখনো এইখানটা সাইটিক নার্ভটা পুল হচ্ছে, কখনো পায়ের তলের ফিঙ্গারিং সেন্স, কখনো বুড়ো আঙুলের কোনো সেন্স নেই, এই ধরনের কমপ্লিকেশন হলে সঙ্গে সঙ্গে ডিসিশন, গো টু নিউরোলজিস্ট। কোনোভাবে অর্থোপেডিক্সের কাছে যাওয়ার দরকার নেই। অর্থোপেডিক্স কিচ্ছু করতে পারবেন না। আমি 100% বলছি, এইটা কিন্তু জাজমেন্ট, ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি অফ দ্য সোসাইটি। আমি এটা আমার এক্সপিরিয়েন্সে কথা বলছি। ইফ পেন ইজ লোকেটেড, you have to go to the doctors in orthopedics in related in the lumbar spine, lumbar 1 to 5. If pain is radiated, you must go to the doctors in neurologist. When pain, যখন পেন হচ্ছে আপনি দাঁড়াতে পারছেন না এবং পেন হচ্ছে সিভিয়ার এবং পেন নামনেস তৈরি করেছে এবং পেন কোনোভাবে অসাড় হয়ে যাচ্ছে কোনো আঙুল, you must go to the neurosurgeon, not neurologist. আমি এইখানে এই বার্তাটা দিচ্ছি আপনাদের নলেজের জন্যে। আপনি ডিসিশন নেবেন কার কাছে যাব আমার প্রবলেমে। মারাত্মক, পাশের বাড়ির লোকটা বলছে এই তুই ওখানে যা না, এই পাশের বাড়িতে ওই লোকটা যায় না, ওই আমাদের লোকাল ফিজিশিয়ানের কাছে যায় না। নো, গিয়ে কিচ্ছু লাভ নেই। যেখানে যাবার সেখানে গেলে আপনি প্রম্পট আপনার উপকার পাবেন, আর না হলে কিন্তু উপকার পাবেন না। তারপরে কি হবে, নিজের মনের মধ্যে যুদ্ধ করবেন, আমি কিছুই করছি, কিছুই হচ্ছে না, এত টাকা পয়সা খরচা করলাম, কিচ্ছু হচ্ছে না। কিন্তু আপনার ভুলটা আপনি ধরতে পারেননি, আপনি ডিসিশন ভুল নিয়েছেন। আপনার ডিসিশন ভুলের জন্যে, এবং কেন ভুল, দেখুন আপনি নিউরোলজিক্যাল পেনে ভুগছেন, আপনি অর্থোপেডিক্সের কাছে গেলেন, তো অর্থোপেডিক কিছুতেই বলবে না যে আপনি নিউরোলজিস্টের কাছে যান। তিনি আগে আপনাকে দেখবেন, তিনি আপনাকে 2 সপ্তাহের ওষুধ দেবেন, সেটা কিন্তু একদম ঠিক নয়। আমার কাছে যারা আসেন আমার ফিজিওথেরাপি ক্লিনিকে, আমি বলি এটা আমার কেস নয়, আমি দেখব নিউরোলজিস্টের কাছে গিয়ে নিউরো মেডিসিনে পেন ম্যানেজমেন্ট সিস্টেমটা দেবে, ওর সাথে উনি লিখবেন, আমি দেখব। এখন আমার দেখার কর্তব্য নয়, আমি বলে দিই ডাইরেক্টলি। বাট এনি পেন আমি যখন বুঝতে পারছি না এটা আমার দ্বারা সম্ভব, আমি বলি ইয়েস, আমি 14 দিনের ট্রিটমেন্ট করব, কোর্স আছে 14 দিনের কোর্স। এই যে কন্ডিশনটা, এটা এই বাই হার্ট হবে। আমি পেশেন্টকে দেখছি, লুক দ্য পেশেন্ট বাট আই ডোন্ট সি দ্য পেশেন্ট। আমি পেশেন্টকে দেখব কি না, পেশেন্ট কীরকম, পেশেন্টের পয়সা আছে কি না, পেশেন্টের কাছ থেকে কতটুকু এইসব ইনভেস্টিগেশন করা যায় না। আমি পেশেন্টকে ভেতর থেকে দেখব কি তার ক্যারেক্টার, কি তার প্রবলেম। আমি পেশেন্টের সাথে আত্মিক টাচ নেব, আই গিভ ইট ব্লেসিং। ইয়েস, আমার ফোকাস সেই পেশেন্টটাকে কী করে রিকভারি দেবো, তাকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিয়ে তাকে মনটাকে তার শক্ত করবে, যে দুর্বল মনটা হয়েছে তাকে কিন্তু আমি সাহস দেব যে না আমি এটা পারবো, না আমি এটা পারবো না, এটা আপনার ওখানে যেতেই হবে। কেন যেতে হবে, এই কারণে যেতে হবে। ফর এক্সাম্পল, একটা আপনি শুধু সাজেশন নিয়ে আসুন, এটা নৈতিক কর্তব্য একজন ডক্টরসের, এরকম তো হওয়া উচিত। আমি এটা করে থাকি। এই গাড়িটাতে দেখুন, এই গাড়িটাতে দেখছেন, এই গাড়িটাটা অ্যান্টিরিয়র ফরওয়ার্ড স্লিপ হয়েছে, এটাকে বলে লিস্থেসিস। যখন ফরওয়ার্ড স্লিপ হবে কোমরে বেল্ট পড়তে হবে। আর এটা দেখুন স্ট্রেট লাইন হয়ে গেছে, যখন স্ট্রেট লাইন হয়েছে তখন তাকে কার্ভেচারটা তৈরি করতে হবে। সময় কিন্তু অনেক কম, আমি এবার ডাকছি, অনেক প্রবলেম আছে, আমি অনেক এক্সেপ্লেট নিয়ে। ডিফারেন্সিয়াল এক্সারসাইজ, একই ফর্ম বাট ডিফারেন্সিয়াল এক্সারসাইজ। হাতের কনিটা রাখবো ঠিক শোল্ডারের নিচে, ঠিক শোল্ডারটার নিচে। হাতের কনিয়ে ভর দিয়ে বুকটাকে তুলবো, হাতের কনিয়ে ভর দিয়ে বুকটাকে তুলবো, এটা একটু সরবে। হাতের কনিটা মাটিতে
সমান, হাতের কোনি এলবো টাচ ফ্লোর। এইটা বয়স্করা করবে, হাতের কোণে সাপোর্ট দিয়ে বুকটাকে তুলে রাখবে টু পারফেক্ট ব্যালেন্স ইন দ্য লাম্বার L1, L2, L3, L4, L5 vertebral column, to contraction of the lumbar spine muscles and develop the slip disc nature, যে নেচারটা স্লিপ হয়ে গেছে, উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেইটাকে ঠিক করার জন্য পারফেক্ট নেচার ইন দ্য কার্ভ, ইন দ্য লর্ডোসিস কার্ভ, টু মেনটেন দ্য পাই প্র্যাকটিস ইন এজিং পারসন। নাও দিস পশ্চার আমরা মুভমেন্ট করব, এটা এরকম হোল্ডিং থাকবো 5 কাউন্ট 10 বার করব, এইভাবে মুভমেন্ট করব। এখানে মাথাটা নামাবো, এবার শ্বাসটা নিতে নিতে তোলো, বুকটাকে তোলো, ব্যাস হাতের কোণি থাকবে, শ্বাসটা ছাড়তে ছাড়তে নামবো। এইটা আস্তে আস্তে ডেভেলপ করবো আমাদের মাসেলসের স্ট্রেংথ, জয়েন্টেড কার্ভেচার। এজিং পারসন, দোজ হু হ্যাভিং এজিং পারসন ইজ প্রবলেম ইন দ্য লাম্বার স্লিপ ডেস্ক। আচ্ছা, থার্ড ওয়ান, আমি এইটাকে একটু অ্যাডভান্সে যাচ্ছি, যারা একটু ইয়ঙ্গার তাদের জন্যে। এই হাত শ্বাস নিয়ে বুকটাকে তুলব, এখানে থাকবো 10 কাউন্ট, নর্মাল ব্রিথ, নাভিটা মাটিতে লেগে আছে, বুকটা উঠে 10 কাউন্ট, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, একটু ইয়ঙ্গার। আচ্ছা, এইটাকে আমি ভ্যারিয়েশন করব, পুরো বুকটা তুলব, পুরো বুকটা তুলব, কাউন্ট 5, 4, 3, 2, 1, নামাবো। একটু একটু করে মাসেলসের স্ট্রেংথ, একটু একটু করে লাম্বার কার্ভেচার, একটু একটু করে ডেভেলপমেন্ট থ্রু দ্য কনসাসনেস ইন দ্য মাইন্ড টু বিকাম এ পারফেক্ট ব্যালেন্স কার্ভেচার ইন দ্য লর্ডোসিস ইন LA স্পাইন। এরপর আমরা যেটা করব, এর আরেকটা ভ্যারিয়েশন, দুটো হাত তলার দিকে রাখবো, তলার দিকে, উইদাউট সাপোর্ট বুকটা তুলবো, উইদাউট সাপোর্ট, যেখানে মাসেল স্ট্রেংথ তৈরি হয়ে গেছে, নিউরোলজিক্যাল ফোর্স এসে গেছে, জয়েন্টের মুভমেন্ট মোবিলিটি এসে গেছে, বুকটা তুলবো উইদাউট সাপোর্ট। ইয়ঙ্গার, যারা 30, 35, 40 বছরের মধ্যে দিয়ে জিমে গিয়ে হঠাৎ স্লিপ ডিস্ক, বিউটিফুল এক্সারসাইজ ফর স্লিপ ডিস্ক, ছেড়ে দেবো। এইটাকে আরেকটা ভ্যারিয়েশন করব, যখন আরও ভালো জায়গায় পৌঁছবো, দুটো হাত কোমরে, হাতটা টানবো, বুকটা তুলবো। The variation of the exercise for slip disc, the nature of lordosis arch and becoming nerves and muscles are perfectly strengthening and work out in the posture in 10 count and down, 5 বার করতে হবে। হয়ে গেল। এরপর আমরা করছি sciatic nerve and lumbar curvature-টা, যেটা posterior পার্টে এক্সটেনশন হয়ে গেছে। এটা বেসিক্যালি স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ, স্পাইনাল এক্সটেনশন। হাতটা তলার দিকে রাখবো, এবার ডান পাটা সোজা করে তুলে দেবো, 25 ডিগ্রি হোল্ড করবো। সাইটিক নার্ভ পেইন অথবা লাম্বার রিজিয়নের পোস্টিরিয়র পার্টটা এক্সটেনশন ছিল, সেটাকে করছি। ব্রিথ, 5, 4, 3, 2, 1, ছেড়ে দেবো। এই পাটা, বা পাটা তুলবো, দুটো পায়ে একসাথে করতে হবে 5 কাউন্ট করে। কারোর সময় থাকলে 10 কাউন্ট করতে পারবেন, নর্মাল ব্রিদিংয়ে থাকতে হবে, শ্বাস বন্ধ নয় কিন্তু। ছেড়ে দেবো। এইটার ভ্যারিয়েশন, দুটো হাত তলায় দেবো, দুটো পাকে 15 ডিগ্রি তুলে দেবো, 15 ডিগ্রি। স্ট্রেংথ বেড়েছে, মাসেলস ক্ষমতা বেড়েছে, নার্ভাস সিস্টেমের এনার্জি বেড়েছে, দুটো পা উঠে গেছে এগেনস্ট আর্থ। স্ট্রেংথ, লোয়ার ব্যাক, লাম্বার কার্ভেচার, স্পাইনাল এক্সটেনশন, ছেড়ে দেবো। এবার এইটা যাদের শ্বাসকষ্ট আছে, প্রবলেম আছে, এইটাই করবে। মাথাটা শুধু একটু তুলবে, দুটো পা তোলো, মাথাটা একটু তুলে দাও। দেখুন বুকের শ্বাসপর্দাটা, আমাদের ডায়াফ্রামটা ডিস্টার্ব হয়নি, ওটা উঠে গেছে, শ্বাসপর্দাটা চলছে, অথচ এখানে পাটা উঠে গেল। যাদের একটু শ্বাসকষ্ট আছে তারা এইভাবে করবে, ছেড়ে দাও। এর আরেকটা ভ্যারিয়েশন, হামাগুড়ি দিয়ে বলবো, বাচ্চারা যেভাবে আমাদের ক্যাট পোজ, এটা সিঙ্গেল লেগ। দেখুন যারা বয়স্ক তারা পাচ্ছেন না ওইভাবে শুয়ে করতে, একটু অসুবিধা হচ্ছে, বুকে কোনো স্টেন বসানো আছে, হার্টের প্রবলেম আছে, তারা এইভাবে করবে। ডান পাটা তুলে দাও সোজা করে। বিউটিফুল এক্সারসাইজ ফর লোয়ার ব্যাক। ইন sciatic nerve also is a very good curvature in the lower back, lordosis curve in the spinal flexion. ছেড়ে দেবো, চেঞ্জ, লেফট।
ছেড়ে দেবো। এটা স্পাইনাল এক্সটেনশন গেল। এবার আমরা যাচ্ছি স্পাইনাল ফ্লেকশন। ওই যে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, ক্যারেক্টারগুলো চেঞ্জ করা যায়। চিত হয়ে শোবো, প্রত্যেকে চিত হয়ে শোবো। এবার স্পাইনাল ফ্লেকশন, পোস্টিরিয়র পার্ট, পেছন দিক থেকে মাসলস, পেছন দিক থেকে জয়েন্ট, আর তার সাথে যে নার্ভগুলো গুড স্ট্রেচের মধ্যে দিয়ে আমরা ফ্রিডম ফ্লেক্সিবিলিটি বাড়াবো লাম্বার স্পাইনে, যেখানে স্পাইনাল মাসলস অ্যান্ড নার্ভ বিউটিফুল ওয়ার্কআউট করবে আমাদের ব্যালেন্স, গ্র্যাভিটি আর লাইফস্টাইল। শ্বাস নিয়ে মাথার উপর হাত তুলবো, শ্বাস ছেড়ে ডান পাটা পেটে চেপে ধরবো। এখানে থাকবো 1 2 3 4 5। আবার শ্বাস নেব, বাঁ পাটা 1 2 3 4 5 10 বার করবো। এইটাই আমরা দুটো পায়ে দেখাবো। শ্বাস নিয়ে মাথার উপর হাত তুলবো, দুটো পা পেটে চেপে ধরবো। যাদের পটি ক্লিয়ার হচ্ছে না, কোমরের টেন্ডার হচ্ছে, ব্যথা হচ্ছে, গ্যাস বেরোচ্ছে না, বিউটিফুল এক্সারসাইজ, গড গিফটেড মেডিসিন বলবো, পেন কিলার নয়, গড গিফটেড মেডিসিন। প্র্যাকটিস দিস ওয়ান ফর রিডিউস পেন, রিডিউস স্টিফনেস, গ্যাস রিলিফ, constipation relief, stretches posterior part in the spine and elasticity of the spine. ছেড়ে দাও। এরপর আমরা যেটা করব, বয়সদের জন্য দুটো পা ভাঁজ, ডান পাটা পেটে চেপে ধরবো। এবার এটা বয়স, যাদের বয়স হয়েছে তারা একটা পা ছড়িয়ে দিতে গেলে অন্য একটা পার্টে কম্প্রেশন হয়, সেটা যাতে না ঘটে তার জন্য এইভাবে ছেড়ে দেবো। দুটো পা, ডান পা বাঁ পা, 5 কাউন্ট। এবার দুটো পা, এবার দুটো পা, 10 গুনবো, 3 বার করবো, ছেড়ে দেবো। এবার পেলভিক টিল্ট, আমাদের হিপ মাসলস আর লোয়ার ব্যাকের মাসলসটাকে স্ট্রেংথেনিং করতে হবে। পাটা একটু ফাঁক, কোমরটা তুলে দেবো। ম্যাক্সিমাম লিফট, এটা পেলভিক টিল্ট বলে। বিউটিফুল এক্সারসাইজ ইন দ্য ফিজিওথেরাপি পার্ট in the lumbar spine, a natural arch and including the gluteus maximus muscles কে গুড স্ট্রেংথেনিং করার জন্য ছেড়ে দেবো। এবার আমরা যে সাইটিক নার্ভের পেন ছড়িয়ে পড়ছে কোমর থেকে পা পর্যন্ত, দিস ইজ দ্য বিউটিফুল এক্সারসাইজ, বিউটিফুল মেডিসিন, নট দ্য পেন কিলার, নট দ্য ইঞ্জেকশন, ইজ এ ভেরি গুড combination exercise in the sciatic nerve and stretches in the hip joint and flexibility in the hip joint. ডান পাটা এখানে রাখবো, ডান পাটা এখানে রেখেছি, বাঁ হাতে ডান হাঁটুর ওপর দেবো। এবার ডান হাঁটুটাকে বাঁ দিকে ফেলবো, ডান দিকে তাকাবো। টুইস্টিং নেচার, স্ট্রেচেড নেচার, সাইটিক নার্ভের গুড স্ট্রেচেড নেচার। হোল্ড করবো 5 কাউন্ট, ন্যাচারাল ব্রেথ, ছেড়ে দেবো, চেঞ্জ করবো। কি সুন্দর প্রসেস দেখুন। এই পাটা এখানে রেখে দিয়েছি, সবাই পারবে, বাচ্চা থেকে বুড়ো। এবার ডান হাতটা বাঁ হাঁটুর ওপর রাখলাম, এবার বাঁ হাঁটুটাকে ডান দিকে ফেলে দিলাম। এটা আমি কতটা ফেলবো, কতটা আমার স্টিফনেস আছে, কতটা আমার বয়স, কতটা আমার, সেই অনুযায়ী ডিগ্রিতে নামবো। এখন এনারা প্র্যাকটিস করেন বলে ওখানে চলে যাচ্ছে, কারণ যাবেই না ওখানে মাটিতে। কিন্তু এটা ডে বাই ডে প্র্যাকটিস 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 প্র্যাকটিস, সাধনা সাধনা সাধনা, অ্যান্ড লক্ষ্য লক্ষ্য। আর তারপরে একটা জায়গায় আসবেন, তখন মনে হবে না কোমর আমার নিজের হাতের মুঠোয়। ছেড়ে দেবো। এইবার যেটা করব সেটা হচ্ছে যে, যারা কোমরে ব্যথা থেকে পাটা পেনটা নামছে পায়ের দিকে, দাঁড়াতে পারছে না, বসে থাকলে চেয়ারে এখানে হ্যামস্ট্রিং পুল হচ্ছে, আর দাঁড়িয়ে থাকলে পাটা দাঁড়াতেই পারছে না। হাউ বিউটিফুল এক্সারসাইজ দেখুন। এই পাটাকে সোজা তুলে নেবো, এই ডান হাতটা এখানে দেবো, বাঁ হাতটা এখানে দেবো, এইখানে টেনে এখানে ব্রিথ করবো, 5 ব্রেথ। এনারা এতখানি টেনে নিয়েছেন, পেন যখন থাকবে না এতখানি আসবে না। শুধু কতটুকু আসবে জানেন, এটা এইটুকুনি আসবে, আর হাতটাও ধরতে পারবেন না। যখন পেন থাকবে তখন এই পজিশন, যখন পেন আস্তে আস্তে রিকভারি হবে তখন আস্তে আস্তে এখানে। বিউটিফুল নিউরোলজিক্যাল ফ্লেকশন, যাদের পিআইডি, প্রলাপস ইন্টারভার্টাল ডিস্ক, ইনক্লুডিং নিউরোলজিক্যাল জেলিটা বেরিয়ে এসছে, কম্প্রেশন হচ্ছে, স্টেনোসিস হয়ে গেছে, জাস্ট প্র্যাকটিস। আর তারপরে হচ্ছে পাড়ে ছড়িয়ে দেবো। বয়স্কদের জন্যে এই পাটা ভাঁজ,
যারা এই দুটো পশ্চার করতে পারবেন না তাদের জন্য এই পাটা সোজা করে এই পর্যন্ত রাখবো, এই হাঁটুটা সোজাসুজি এই পাটা তুলে রাখবো, বাস এইটুকুনি। ফর এজিং পারসন, বিউটিফুল এক্সারসাইজ for your lower limbs, for your lower legs, for your sciatic nerve and for your lower back. Beautiful exercise, beautiful medicine. Change. পা দেখুন এই পাটা সোজা করে তুললো এই পর্যন্ত, ফিনিশ। 5 গুনুন, যদি অসুবিধা হয় আরও কম গুনুন, আস্তে আস্তে স্ট্রেংথ বাড়বে, 10 গুনুন, 3 বার করুন, ছেড়ে দিন। এইখানে আমি শেষ করছি আমাদের লাম্বার স্পাইনের এইটুকুনি ফিজিক্যাল থেরাপি। এর ফিজিওথেরাপিটা আছে আইএফটি, টেন্স, শর্ট ওয়েভ অ্যান্ড আল্ট্রাসাউন্ড থেরাপি। আর এই যে 4টে থেরাপি সেটা ক্লিনিক্যাল বেসে গিয়ে হয়, যখন সিভিয়ারিটি হয় তখন ডক্টররাই প্রেসক্রাইব করে, নিউরোলজিস্ট ডক্টররা প্রেসক্রাইব করেন। নিউরোলজিক্যাল মেডিসিনের সাথে আইএফটি 14 দিনের কোর্স, অর টেন্স আইএফটি কম্বাইন্ড 14 দিনের কোর্স, অথবা আইএফটি অ্যান্ড ইউএসটির 14 দিনের কোর্স। সেইটা ক্লিনিক্যাল থেরাপিতে করার পরে এই ধরনের এক্সারসাইজে মার্চ করে যাওয়া আর কোমরটাকে আস্তে আস্তে ঠিক জায়গায় নিয়ে যাওয়া। বেসিক্যালি কোমরে ব্যথার জন্যে অপারেশন 5% থেকে 3%, 95% পেশেন্ট ক্যান রিকভারি বাই ফিজিওথেরাপি অ্যান্ড ফিজিক্যাল থেরাপি। অনলি 5% কোনো কারণবশত তার রিকভারি হচ্ছে না, এমআরআই করে দেখা যাচ্ছে সত্যি সার্জারিক্যাল ওপিনিয়ন আছে, সেই জায়গায় অনলি কিছু কারণবশত নিউরোলজিস্ট সার্জারি করবেন, এবং সার্জারি পরে ফিজিওথেরাপিটা মাস্ট তার রিকভারি স্টেজের জন্য। আবার 21 দিন প্রোটোকল। এটা হচ্ছে কনসেপ্ট অফ লাম্বার প্রবলেম। আমি এখানে শেষ করলাম আমার লাম্বার প্রবলেম। এবার আমি যেটা দেখাবো, এতক্ষণ ফিজিক্যাল থেরাপি, এবার যোগ। দেখুন কোমর আর হাঁটুকে যৌগিক থেরাপির মধ্যে দিয়ে অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স কি কথা বলছে, ইন্ডিয়ান মেডিকেল সায়েন্সের সাথে কোঅর্ডিনেশন করে অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স, হাউ বিউটিফুল ওয়ার্ক ইন দ্য যৌগিক সিস্টেম। উঠে দাঁড়ান। আমি এতক্ষণ ফিজিক্যাল থেরাপি দেখিয়েছি, ফিজিওথেরাপি দেখিয়েছি। এটা প্রোটোকল অফ দ্য কনসাসনেস ইন দ্য ফিজিক্যাল ইউনিট in anatomy and physiological base, but now in the yogic therapy. প্রত্যেকে ফেস টু ফেস দাঁড়ান। আপনি এখানটা মধ্যখানে দাঁড়ান, এখানে এদিকে মুখ, কোমর হাত। লাম্বারটা আমরা উপরে হয়ে শুয়ে বুকটা তুলেছিলাম, দেখুন হাতের কোনি ক্লোজ, পাড়ে একটু ফাঁক, একটু পেছন দিকে যাব। যোগা, অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স, থেরাপিউটিক যৌগিক সায়েন্স, একটু ব্যাক। দেখুন লাম্বার কার্ভেচারটা হয়েছে, ব্যালেন্স হয়েছে। নিউরোলজিক্যাল